দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম চীন সফরে গিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনা সরকার ও সেই দেশের কোম্পানিগুলোর কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছেন। এর মধ্যে চীনের মংলা বন্দর আধুনিকরণ প্রকল্পে প্রায় $400 মিলিয়ন, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে প্রায় $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান এবং অন্যান্য ধরনের ঋণ হিসেবে আসবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকারও মিলেছে চীনের কাছ থেকে। অন্যদিকে বাংলাদেশ এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার কথাও জানিয়েছে ঢাকা। একই সঙ্গে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প কাজের আন্তর্জাতিক নিলামে চীনা কোম্পানির অংশগ্রহণকে স্বাগত জানানো হয়েছে। জানা গেছে, প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান সহ দুই দেশ 5টি যৌথ ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই প্রথম দ্বিপাক্ষিক সফর থেকে কি পেল বাংলাদেশ? এছাড়া প্রধান উপদেষ্টার এই চীন সফর কেমন প্রভাব ফেলতে যাচ্ছে বাংলাদেশ ও বিশ্ব ভূ রাজনীতিতে? এই আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত আছেন লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আমি কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে মূলত কথা বলতে চাইবো, তবে শুরু করি আপনাদের তিনজনের কাছ থেকে একটু মোটা দাগে একটা বিশ্লেষণ শুনে যে এই চীন সফর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম সফর প্রধান উপদেষ্টা হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন, এর প্রাপ্তি বা অপ্রাপ্তির জায়গাগুলো মানে হিসেব নিকেশটা আপনারা কিভাবে করছেন? জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের এই চীন ভিজিট নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশের ভেতর। বাইরে কতটা হচ্ছে সেটা আমরা জানি না, আমরা হাসান ফেরদৌসের কাছ থেকে হয়তো খানিকটা শুনতে পারবো। তবে দুইটা দিকে বিষয়টাকে দেখা যায়। একটা হচ্ছে দৃশ্যমানতার দিক, অর্থাৎ যেটাকে প্রোফাইল বলি আমরা। তো সেই দিক থেকে বেশ হাই প্রোফাইল ভিজিট বলার অপেক্ষা রাখেন। যে কোনো সরকার প্রধান পর্যায়ের আলোচনা সফরটাই বড় ধরনের প্রোফাইল পায়। তো সেই দিক থেকে এটা গুরুত্বপূর্ণ আমরা মনে করছি, এবং বিশেষ করে আমাদের এখনকার বাংলাদেশের বাস্তবতা, যে বাস্তবতাটায় কিছু সংস্কার কার্যক্রম আছে, সরকারের ইফেক্টিভনেস এর বিষয় আছে, সামনে নির্বাচন আছে, বাংলাদেশের অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়া আছে, এগুলোর প্রেক্ষাপটে বাংলাদেশের এই সফরটা গুরুত্বপূর্ণ ছিল। তো আমি দৃশ্যমানতা যেটা বলছিলাম, সেখানে প্রোফাইলের দিক থেকে নিশ্চিতভাবেই এটা আমাদের প্রোফাইল দিয়েছে, কারণ তিনি বাও কনফারেন্স যেটা সামিট যেটা ওখানে জয়েন করেছিলেন। একটু কারেকশন করে দিতে চাই আমি, যদি আপনি অ্যালাউ করেন। এটা বাইলেটারাল ভিজিট ছিল না, এই ভিজিটটা ইট ওয়াজ এ মিক্সড ভিজিট। কারণ ওনাকে দাওয়াত করেছিলেন বাও কনফারেন্স যেটা আছে তার সেক্রেটারি জেনারেল ওনাকে দাওয়াত করেছিলেন স্পেসিফিক্যালি। আর চীনের সরকারের পক্ষ থেকে বেজিংও ওনাকে দাওয়াত করা হয়েছে, কোনো ব্যক্তি সেখানে দাওয়াত দেননি। কাজে এই জায়গাগুলো, কারণ এখানে যে জয়েন্ট স্টেটমেন্ট এসছে সেখানে যেভাবে বলা হয়েছে সেই প্রেক্ষিতে আমি কথাটা বললাম। তো এটা একটা মিক্সড ভিজিট, এবং সেই মিক্সড ভিজিটে ধরেন যেরকম ফলাফল হয়, তিনি বাও কনফারেন্সে যখন গেছেন সেখানে বাংলাদেশের বর্তমান সরকারি কার্যক্রম যেগুলো আছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কি করতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের জন্য কি করতে পারে, সেসব বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন। বেজিং ওনার সাথে যেটা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মিটিং হয়েছে, সেখানটায় মূলত বলা যায় দুই দেশের সর্বোচ্চ সরকারি পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। এর বাইরে তিনি কিছু ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের সাথে মিট করেছেন, অন্যান্যদের সাথে কথা বলছেন। তো সেই দিক থেকে আমি বলবো যে বেশ দৃশ্যমানতার দিক থেকে আছে। কিন্তু যদি আপনি আমাকে বলেন, আপনি কতগুলো সংখ্যা উল্লেখ করছিলেন, কিন্তু আমার জয়েন্ট স্টেটমেন্ট যেটা আমি দেখলাম,
তাতে কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিয়ে আরেকটু বোধহয় চিন্তা বা একটু সময় নিয়ে দেখতে হবে। তার কারণ এখানে ধরেন কয়েকটা বিষয়, দুটো বিষয় আমার কাছে মনে হয় যে ইতিবাচক, খুব তাড়াতাড়ি আমরা ফলাফল পাবো। একটা হচ্ছে যে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা, এবং বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট, এই দুটো নিয়ে কাজ শুরু করার জন্য তারা মোটামুটি রাজি হয়েছে। এই দুটো বিষয় নিয়ে যদি কাজ হয়, আমি মনে করবো যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের দিক থেকে চীনের সাথে কাজ করার একটা বড় সুযোগ তৈরি হবে। আর চীনের দিক থেকে কিন্তু বড় ধরনের, আমি বলবো যে তারা বেশ তাদের জন্য ইতিবাচক ভাবে অনেকগুলো জিনিস এখানে তৈরি হয়েছে, যেটা আপনি বলছিলেন যে চীন নীতির প্রতি সমর্থন আমরা বহুকাল ধরে দিয়ে আসছি। যেদিন থেকে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে আমরা দিয়ে আসছি, এবং এর সমর্থনে আমাদের যে কোনো জায়গা চীনের এই বিষয়ে সমর্থন প্রয়োজন হয় সেখানেও কিন্তু আমরা সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু আমার ধারণা এবারের ভিজিটের সময়তে বা সফরের সময়তে তাইওয়ান নিয়ে যে বিষয়টা নিয়ে আমরা এখানে স্বীকৃত হয়েছি বা এই জয়েন্ট স্টেটমেন্ট এসছি, সেটা কিন্তু আমাদের জন্য কিছু প্রশ্ন সামনে তৈরি করতে পারে। কারণ তাইওয়ান বিষয়টা, এটা এই অঞ্চলের জন্য সেটা শুধু চীন না, চীনের পাশাপাশি আপনি জাপান আছে, তারা আমাদের সহযোগী, দক্ষিণ কোরিয়া আছে, তারাও আমাদের সহযোগী, আসিয়ান আছে, আসিয়ানে কেউ কেউ এই বিষয়টাতে বিশেষ আগ্রহী। তো আমার ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো বাদই রাখলাম, তো এই বিষয়ে আমরা বোধহয় একটু সামনে এগিয়ে গেছি। এখন অবভিয়াসলি সামনে গেলে আপনাকে হয়তো অনেকেই জানতে চাইবে যে আমরা এই তাইওয়ান ইস্যুতে এত স্পষ্ট করে কেন কথা বললাম। সেটা আমার মনে হয় একটুখানি আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, এগুলোকে আমরা কমেন্ট করেছি, মানে আমরা এটাকে প্রশংসা করেছি, কিন্তু তাতে আমরা জয়েন করার কোনো কিছু বলিনি এখনো পর্যন্ত। তিস্তা নিয়ে যেটা বললেন সেটা নিয়ে আমরা ওয়েলকাম করব চীনের অংশগ্রহণকে। সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আছে কিনা আমি অন্তত দেখিনি সেটা। আর আরেকটা জিনিস আমি বলবো যে আমার প্রত্যাশাই ছিল যে চীনের দিক থেকে বর্তমান সরকারের প্রতি সুস্পষ্ট সমর্থনটা বোধহয় এই মুহূর্তের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে পারত। এই ব্যাপারে খুব সুস্পষ্ট কিছু এখানে আমি দেখিনি। দুইটা জায়গাতে উল্লেখ করা হয়েছে। একটা জায়গাতে শুধু তারা নোট করেছে যে বাংলাদেশের সরকার এখন যে কাজ করছে সেটা, আরেক জায়গায় তারা সরকারের ইফেক্টিভনেস ইন গভর্নেন্স এটার প্রতি সমর্থন দিয়েছে। কাজে আমি আরেকটু আশা করছিলাম যে চীনের দিক থেকে আরেকটু জোরালো সমর্থন। জনাব হুমায়ুন কবির, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে এই সফরের মধ্যে, আপনি সবগুলোই বা অনেকগুলোই সেগুলো বলছিলেন। আমি জনাব ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছ থেকে আসলে যেই একই প্রশ্ন, আপনার মূল্যায়ন কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ, এবং যেই বিষয়টি জনাব হুমায়ুন কবির শেষ করছিলেন, এখানে আমি একটু সুস্পষ্ট সমর্থনের জায়গায় আপনি কতটা দেখলেন? ধন্যবাদ। যে কোনো সফর, সরকার প্রধান হোক বা রাষ্ট্রপ্রধান হোক, তার একটা সিম্বলিক ভ্যালু থাকে। এই সফরটা মূলত একটা সিম্বলিক ভ্যালু আছে। এর পিছনে কিন্তু একটা, তো যদিও হুমায়ুন ভাই বলেছেন বাও কনফারেন্সের বিষয়টা ছিল, কিন্তু তার চেয়ে বড় কথা হলো 50 বছরের যেই পূর্তি, তার সাথে মিলিয়ে কিন্তু এই সফরটা, এটা অ্যাটলিস্ট আমারই জানা ছিল 2-3 বছর আগে থেকে যে এরকম একটা সফর হবে, এবং যে থাকবে সরকার প্রধান হোক বা রাষ্ট্রপ্রধান, সে যাবে। এবং তার সাথে আরও কতগুলো বিষয় আছে, কিন্তু এখানে পাবলিকেশন আছে, বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করা আছে, আরও কতগুলো বিষয় কিন্তু এর সাথে জড়িত আছে, যেগুলো হয়তো আরও সামনে আমরা দেখব। তো সেই হিসাবে একটা পদক্ষেপ। তবে আমরা যেটা দেখলাম, প্রতিশ্রুতি দেওয়াই স্বাভাবিক, এর চেয়ে বেশি হওয়ার কথা না। কারণ যেহেতু সরকার, যেই ডেফিনেশনটাই হলো ইন্টারিম সরকার, তার মানে হচ্ছে যেটা পার্মানেন্ট সরকার না, একটা ইলেক্টেড সরকারের জন্য অপেক্ষা করতেই হবে। অন্য দেশগুলো ওই একইভাবে একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে বড় ধরনের ইনভেস্টমেন্ট আসার যে বিষয়গুলো, প্রতিশ্রুতি আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু চীনও ওই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবে, বা স্টেবিলিটির জন্য। এর একটা মানে সহজ কারণ, যে কোনো ব্যবসায়ী রিস্ক নিতে চায় না, চীনও ব্যতিক্রম না। তারা ওই স্টেবিলিটি চাইবে, এবং স্টেবিলিটির একটা কাঠামো হলো
নির্বাচন করাটা। তো সেই হিসাবে যেই বিষয়ে মোটামুটি একমত হয়েছে বা এমওইউ হয়েছে, আমি মনে করি আগামী যে সরকার আসবে, একসময় তো আসতেই হবে, তখন তাদের জন্য সুবিধা হবে, কারণ তারা এই জিনিসটা নিয়ে যাবে। বড় কিছু আমি দেখি না। যদিও তাইওয়ানের ব্যাপারে আলোচনা হলো, যেটা হুমায়ুন ভাই বলেছেন, এটা বাংলাদেশে সবসময় ওয়ান চায়না পলিসি ছিল, যদিও এক সময় আমাদের ইতিহাসে তাইওয়ানের একটা অফিস করার কে নিয়ে এক ধরনের ঝামেলা তৈরি হয়েছিল। তবে এবার আমার মনে হয় যেই কারণে হয়তো এই জিনিসটা বড় আকারে এসেছে, সেটা হলো অনেকেই মনে করে যে বাংলাদেশের বর্তমান রেজিমের সাথে অ্যাটলিস্ট ডেমোক্রেটিক পার্টির একটা ভালো সম্পর্ক আছে, বা আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, যেটা হয়তো হাসান ভাই আরও ভালো বলতে পারবে। যদিও রিপাবলিকানের সাথে এখনো ওইটা আমরা দেখছি না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে হয়তো ভবিষ্যতে বাংলাদেশ যেন কোনোভাবেই এই তাইওয়ান বা এই ওয়ান চায়না পলিসিতে কোনো ফ্লেক্সিবিলিটি যেন না আসে, সেই ব্যাপারেও আমার মনে হয় একটা মোটামুটি আমি মনে করি চীন সেই ধরনের একটা বড় কমিটমেন্ট চাচ্ছে ভবিষ্যতে, যেহেতু আরও ইনভেস্টমেন্টের কথা হচ্ছে। লাস্ট পয়েন্ট, তিস্তার ব্যাপারে এখনো তারা আগ্রহী। 50 বছরের যেই কি বলা হয় অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে, ইন্টারেস্টিং এটা, কারণ এখনো টেকনিক্যাল একটা সমস্যা রয়ে গেছে। যেভাবেই হোক না কেন, সেটা চীনের সহায়তা হোক বা অন্য দেশের সহায়তা হোক, এখনো ওই যেই কাঠামোটা যে বাংলাদেশের ভিতরে মানে রিজার্ভার তৈরি করার যে বিষয়টা, ওটা নিয়ে টেকনিক্যাল একটা সমস্যা আছে। কারণ অনেকেই যারা হাইড্রোলজিস্ট বা সেডিমেন্টোলজিস্ট, তারা মনে করে যে একটা নদী খালি তিস্তা ড্রেজিং করলে হবে না, এখানে একাধিক কি বলা হয় খাল কানন ইত্যাদি করতে হবে। আবার অনেকে মনে করে না শেয়ারিং ছাড়া এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট পড়বে। তো তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় 50 বছরের বিষয়টা হয়তো এসেছে, এবং যেটা করা সম্ভব, যেই সায়েন্টিফিক টুল আছে, সেটা না করার কোনো সম্ভব না। কিন্তু বড় আকারে আমরা কিছু দেখিনি, তবে যেটা বললাম একটা সিম্বলিক ভ্যালু তো আছে, কোনো সন্দেহ নেই। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। আমি জনাব হাসান ফেরদৌস, বড় আকারে আপনি কিছু দেখলেন কিনা, আপনি এই সফরের গুরুত্ব মাহাত্ম্য কিভাবে বিশ্লেষণ করবেন, এবং সাথে আরেকটা প্রশ্ন একটু ছোট্ট করে জুড়ে দিই যে এই সফরের আগে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তিনি বলেছিলেন যে এই সফরের মধ্য দিয়ে, চীনে যাবার মধ্য দিয়ে একটা বার্তা দিচ্ছে বাংলাদেশ। কি বার্তা দিল বাংলাদেশ বলে মনে হয়? অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, ঈদের আগাম শুভেচ্ছা। আমরা ইংরেজিতে বলি রিস্ক এন্ড অপরচুনিটি, ঝুঁকি এবং সুযোগ। এই সফরটা বাংলাদেশের জন্য যেমন সুযোগ সৃষ্টি করেছে, তার ঝুঁকিও আছে। আমি ব্যাখ্যা করে বলছি। তার আগে যে কথাটা সবাই বললেন, ইট সিম্বলিক ভ্যালু, একটা কথা সবাই বলতে ভুলে গেছেন যে ইউনূস সাহেব বেইজিং যাচ্ছেন 26শে মার্চ। কেমন? এবং কোথাও একবারও বলা হলো না যে এই চায়না আমাদের মুক্তিযুদ্ধে কোন পক্ষে ছিল। চায়নার পাঠানো অস্ত্র দিয়ে কিন্তু বাঙালি মরেছে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে, কোথাও একবার উচ্চারণ করা হলো না। ফলে সিম্বলিজমটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। এক, সিম্বলিজমের কথাই আসি। বাংলাদেশ কি চায় চীনের কাছ থেকে? বাংলাদেশ চীনের কাছে সম্মান চায়। অতি ক্ষুদ্র দেশ, চীন অনেক বড় দেশ। দেখো আমাদের নেতাকে কিভাবে বরণ করা হচ্ছে, আপনার ফেসবুকে দেখবেন কম্পেয়ার হচ্ছে কিভাবে শেখ হাসিনাকে বরণ করা হয়েছিল আর কিভাবে এখন বরণ করা হচ্ছে। মানে আমরা দেশের ভেতরে সম্মান চাই। দরিদ্র দেশ, ক্ষুদ্র দেশ, অভাবী দেশ, দেখো বড় দেশ আমার সম্মান দিচ্ছে। ঠিক যেমন আমেরিকায় আসলে সবাই ট্রাম্পের সঙ্গে একটা বা বাইডেনের সঙ্গে ছবি তুলতেই হবে, আমাদেরকে সেলফি তুলতেই হবে বাইডেনের সাথে সম্মান পাওয়ার জন্য। এটা একটা। 2 নম্বর, ভুলে যাবেন না যে এই সফরটা হওয়ার আগে বাংলাদেশ তো চেয়েছিল ভারতে যেতে। একাধিক বা নানাভাবে ভারতের কাছে বলা হয়েছে, ভাই আমি আসি। ভারত না করেছে। ঢাকায় ভারতীয় অ্যাম্বাসেডরকে যে পার্সোনালি রিকোয়েস্ট করা হয়েছে, উনি এগ্রি করেছেন, দিল্লি না করেছে। ঢাকা চিঠি লিখে দিল্লিকে বলেছে আসতে চান, উনি আগের দিন হলো আসবেন, না বলেছে। এমনকি ব্যাংককে যে আসন্ন মিটিং আছে
তাতেও ভারত বলছে যে মিটিং হবে না, দেখা হবে না। ভেরি সিগনিফিক্যান্ট। এবং দেখেন ইন্টারেস্টিং, আমরা বলছি একটা মেসেজ দিচ্ছি আমরা। আপনি যদি ইন্ডিয়া টুডে রিপোর্টটা পড়ে থাকেন, ইন্ডিয়া টুডে একটা লম্বা রিপোর্ট করেছে এবং তাতে বলছে তারা কি এই বার্তাটা কি আসলে। একই রিপোর্টে ইন্ডিয়া টুডে উল্লেখ করছে যে বাংলাদেশে 26শে মার্চ উপলক্ষে যে বার্তা দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় প্রেসিডেন্ট, তাতে বারবার উল্লেখ করা হয়েছে যে আমাদের মিউচুয়াল কনসার্ন অ্যান্ড ইন্টারেস্টকে রেসপেক্ট যেন করি আমরা। মিউচুয়াল মানে আমি বাংলাদেশ তো ছেড়ে দিলাম, ভারতের কনসার্নটা তো প্রাইমারিলি বুঝতে পারছি আমরা একটাই, তা হচ্ছে যে বাংলাদেশ সো কল সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং বাংলাদেশে তাদের ভাষায় মৌলবাদের উত্থান, এই দুটোকে তারা আমলে আনতে অনুরোধ করছে। তো মনে হয় না যে এই দুটির কোনো ফর্মাল উত্তর আমরা দিয়েছি বা দেবো, কারণ এটাকে আমরা কোনোটাই আমরা স্বীকার করি না। তো এই অবস্থায় এখন আসি অপরচুনিটিতে। আমরা চাই মূলত দুটো জিনিস আমেরিকাতে চীন দেখে, একটা হচ্ছে কি অর্থনৈতিক ইনভেস্টমেন্ট, কিছু লোন চাই, কিছু গ্র্যান্ট চাই, যেটা বলেছেন সাহেব ইনভেস্টমেন্ট। আপনি খুব বড় করে সুর করে বলেন 210 কোটি টাকা, এটাকে ভাঙলে কত হয় জানেন? $2.1 বিলিয়ন। গত 7 দিনে প্রবাসীরা $3 বিলিয়ন পাঠিয়েছে। 7 দিনে 3 বিলিয়ন পাঠিয়েছে প্রবাসীরা। আর চায়না এত বড় দেশ, এত পাওয়ারফুল দেশ, আমাদেরকে $2.1 বিলিয়ন কমিটমেন্ট করছে। ডেলিভারি কত হবে নোবডি নোজ। সবচেয়ে বড় প্রজেক্ট কি বিআরআই, তো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তার 40% পর্যন্ত ডেলিভারি করেনি চায়না, যা তারা কমিট করেছে। চায়না অনেক বলে অনেক কথা, ডেলিভারি খুব করে কম। একটা ধরুন চায়না খুব বড় ব্যবসায়ী, আমরা গিয়েছিলাম চায়নাতে, কি বলতে, ভাই আমাদের ইন্টারেস্ট রেট 3% থেকে কমিয়ে 1% বা বড় 2% করো। চীন কি বলেছে? ভেবে দেখবো, এর বাইরে কিছু নয়। ফলে আমার বক্তব্য হচ্ছে যে সিম্বলিক্যালি বলছি, চীন যত গর্জে তত বর্ষে না, কেমন? কিন্তু এটাকে আমরা ক্যাপিটালাইজ করব। আমরা মানে আমাদের বর্তমান সরকার, বাংলাদেশও, তা হচ্ছে যে আমরা চীনের হাত ধরে বা চীনের ঘাড়ে বন্দুক রেখে আন্তর্জাতিক মঞ্চে আরো বিপুল ভাবে প্রবেশ করছি। এটা ভারতের জন্য একটা সংকেত। কেন? এই জন্য যে এই অঞ্চলে ভারত চায় তার আধিপত্য অক্ষুণ্ণ রাখতে। এই অঞ্চলে তারা মনে করে বাংলাদেশ ভারতের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে, কেমন? সেখানে চায়না প্রবেশ করছে, পাকিস্তান প্রবেশ করছে। ভারতের জন্য এটা একটা উদ্বেগের কথা। এটা আমাদের সুযোগ সৃষ্টি করছে, আমাদের যত লেভারেজ তৈরি হচ্ছে, এটা আমাদের একটা অপরচুনিটি যে আমাদের একটা চায়না কার্ড আসছে এখন নেগোশিয়েট করবার জন্য। আপনি একটু আগে তিস্তা বাঁধের কথা বললেন, আগে আমরা শুধুমাত্র ধরেছিলাম যে ভারত করবে না, এখন চায়নাও করছে অনেক প্রজেক্ট। বা আরো ইম্পর্টেন্টলি স্বাস্থ্য খাতে আমাদের একমাত্র আশা ছিল ভারত, আমরা লক্ষ লক্ষ ডলার খরচ করি ভারতে যেতে, এখন চায়না আমাদের একটা বিকল্প পথ করে দিচ্ছে। দিস আর অপরচুনিটিস। কিন্তু আমি আগে যেটা বললাম, চায়না যতটা গর্জে ততটা বর্ষে না। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস, অনেক ধন্যবাদ আপনাকে। এর পরের অংশে আপনার কাছ থেকে একটু যুক্তরাষ্ট্র কিভাবে আসলে এই সফরকে দেখবে, মূল্যায়ন করবে, যুক্তরাষ্ট্রের সাথে চায়নার যে সম্পর্ক সেটি আমরা জানি এক রকমের আদায় কাজ করে সম্পর্ক, আসবো সেই প্রসঙ্গে আপনার কাছ থেকে। আমি একটা বিরতি নিয়ে ফিরি, বিরতির পরে আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের সবার কাছে আছে। ফিরছি দুরালাপে একটা বিরতির পর। ফিরে এলাম দুরালাপে। আমি যেই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো ভাবছিলাম, আমি ডক্টর ইমতিয়াজ আপনার কাছ থেকে একটু শুনি যে যেই বিষয়টি জনাব হাসান ফেরদৌস বলছিলেন যে 26শে মার্চে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন এবং যেই চীন 1971-এর এই সময়ে আমাদের বিরোধিতা করেছে, আমাদের জোরালো বিরুদ্ধ শক্তি হিসেবে কাজ করেছে, বাংলাদেশের বিরুদ্ধ শক্তি হিসেবে, এইটার একটা বিশেষ জায়গা আছে কিনা। এবং বলা হচ্ছে চীন আমাদের ক্লোজেস্ট অ্যালায়, এক সময় ক্লোজেস্ট অ্যালায় ভারত, যারা কিনা এখন আমাদেরকে বা ডক্টর ইউনূসের সফরের আহ্বানকে, অনুরোধকে প্রত্যাখ্যান করছে, তারাও এখন এটাকে আসলে কিভাবে নিচ্ছে? না, মানে জিনিসটা হলো কনফারেন্স তো আর আমাদের 26শে মার্চ নিয়ে চিন্তা করে করা হয়নি, ওইটা খেয়াল রাখতে হবে। মানে আমি বুঝতে পারছি হাসান ভাই স্পিরিটটা, আমি বুঝতে পারছি। এটা তো সবসময় হয় এটা, এবং আমেরিকাও মনে রাখতে হবে যে আমাদের বিরোধিতা করেছিল। আমেরিকাও কিন্তু বড় আকারে অস্ত্র দিয়েছিল, শুধু অস্ত্র না, বড় আকারে পাকিস্তানের সাথে ছিল, বিশেষ করে নিক্সন আর কিসিঞ্জারের সরকার। যদি আমি ওইভাবে দেখি, আমার মনে হয় সেভাবে দেখা ঠিক হবে না জিনিসটা। যেটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে যে কোনো সরকার এবং চীন সহ তারা
একটা স্টেবিলিটি দেখতে চাইবে, এবং স্টেবিলিটির একটা বড় কাঠামো হলো নির্বাচিত সরকার। এর আমার মনে হয় না কোনো মানে এর কোনো কি বলা হয় মানে শর্টকাট আছে, কোনো শর্টকাট নেই, কিন্তু মানে এটা খেয়াল রাখতে হবে। এবং এটা যত দেরি হবে তত কিন্তু ইনভেস্টমেন্টও ভুগবে, প্রমিসেস হবে, কোনো সন্দেহ নেই, অনেকেই প্রমিস করবেন, কিন্তু এসে কারখানা বসানো যে বিষয়টা সেটা হবে না। এটা পরিষ্কার। এটা শুধু বিদেশি বিনিয়োগের ব্যাপার না, এটা দেশের ব্যবসায়ী যারা তারাও কিন্তু অপেক্ষা করছে, তারাও একটা ছোট্ট প্রশ্ন ডক্টর ইমতিয়াজ আপনার কাছে একটু করি, ছোট্ট, জাস্ট এক লাইনে হয়তো উত্তর দেবেন। আপনার কি মনে হয় মানে কত দেরি হবে নির্বাচনে? কারণ এটা নিয়ে ধোঁয়াশাটা কাটছেই না আমাদের দেশে, এবং আপনার কি মনে হয় আসলে? না, এখন তো আমরা কি বলা হয় দুটো মাস আমরা শুনছি, একটা হলো ডিসেম্বর এবং ম্যাক্সিমাম শুনছি জুন, কিন্তু এই ধরনের কথা বললে কিন্তু আসলে হবে না। মানে বিনিয়োগ যারা তারা একেবারে রোড ম্যাপটা দেখতে, ইলেকশনের যে রোড ম্যাপ সেটা দেখতে চাবে। যতক্ষণ রোড ম্যাপটা বলা না হবে ততক্ষণ কিন্তু আমি মনে করি যে যারা ইনভেস্টার্স, বিদেশি সরকার যারা আছেন, দেশে যারা বিনিয়োগ করতে চান, তারা কিন্তু বড় আকারে সিরিয়াসলি নিবে না। বরং যেটা হবে, যত বেশি এই জিনিসটা রাখা হবে যে না দেখি কখন হয় 3-6, যত বেশি করা হবে তত কিন্তু ইনভেস্টার্সরা অন্য দেশে চলে যাবে। মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু একমাত্র দেশ না পৃথিবীতে, এবং আমাদের যেই প্লাস পয়েন্ট যেই বিষয়গুলো আছে সেখানে বড় বড় কম্পিটিটর আছে। সেই কম্পিটিশনটা কিন্তু তখন দেখা যাবে যে তারাও ফ্রাস্ট্রেটেড হয়ে অন্য জায়গায় যাবে। যার জন্য যত তাড়াতাড়ি রোড ম্যাপটা করা হয় এবং যত তাড়াতাড়ি নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে, আমি মনে করি তত তাড়াতাড়ি বিদেশি যারা বিনিয়োগ এবং দেশের যারা বিনিয়োগ আছেন, যারা বিনিয়োগ করতে চান, তারা একেবারে বড় আকারে তারাও রোড ম্যাপ তৈরি করবেন, কিন্তু আপাতত ওই প্রমিসেসের মধ্যেই থাকবে। জি, ডক্টর ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই, মূলত একই বিষয়, কি মনে হয় ভারত আসলে কিভাবে দিচ্ছে বিষয়টি, এবং এর উপরে কোনো মানে এতে কিছু যায় আসে কি? আর যায় আসবে সেটা হলো কথা। এখন না, ভারত এটা পর্যবেক্ষণ তো করবে, তার কারণ তার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো আছে, এবং সেখানে চীন একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। কারণ চীনকে তারা তাদের সরাসরি প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। তো সেই ক্ষেত্রে তার নিকট প্রতিবেশী একটা দেশের সরকার প্রধান পর্যায়ে সফর হলে নিশ্চয়ই তারা সেটা দেখবে, এবং আমি এটাকে খুব আশ্চর্য হওয়ার মতো কোনো কারণ মনে করছি না। এবং এটাও সত্যি কথা যে ভারতীয়রাও জানে যে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের জায়গাগুলো এইরকম যেখানে ভারতের খুব বেশি স্পেস ওখানে হয়তো নাই। আবার ভারতের যে জায়গাগুলোতে সুবিধা আছে সেখানে হয়তো চীনারা ঢুকবার জন্য খুব একটা আগ্রহী নয়। কাজেই এখানে ভারত এবং চীনের মধ্যে এক ধরনের, আপনি যদি বলেন বাংলাদেশ নিয়ে, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তাদের আছে। এখন আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা ইমতিয়াজ বললেন তার সাথে একটু কথাটা মনে রেখে দুইটা বিষয়। আমি চীনে যাতায়াত করি, চীনাদের সাথে গল্প হয়। চীনের এই যে বিনিয়োগের কথা আপনি বললেন, যে প্যারাগ্রাফটা বিনিয়োগের ব্যাপারে বলা হয়েছে তার লাস্ট লাইনটার মধ্যে বলা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগের পরিবেশ উন্নত করবে, এই প্রতিশ্রুতি তারা দিচ্ছে। তো কাজেই এই যে বিনিয়োগের যে কথাটা বলা আছে, সেই বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো দেশ নেই, সেটা ভারতীয় বলেন, চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ গত 30-40 বছরে আমরা যে পরিবেশ তৈরি করা দরকার, সেটা নির্বাচিত সরকার বলেন, অনির্বাচিত সরকার বলেন, কখনোই আমরা এই কাজটা সুষ্ঠুভাবে করতে পারিনি। তো কাজেই বিনিয়োগের পরিবেশ যদি আপনি করতে চান, তাহলে শুধু নির্বাচন যে আপনাকে বিনিয়োগের পরিবেশ দেবে সেটা কিন্তু নয়, বরঞ্চ সংস্কার, যে প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার সেগুলো কিন্তু এখানে আমার ধারণা নির্বাচন এবং সংস্কার দুটো যদি হয় তাহলে সেখানে আপনি একটা বিনিয়োগের নিশ্চয়তা পেতে পারেন। এবং সেখানে শুধু চীনের বিনিয়োগ, সেটা বাইরের যে কোনো দেশের বিনিয়োগই আসবে। এবং চীনারা আমার নিজের অভিজ্ঞতা যে দেখেছি, তারা কিন্তু ব্যবসা অন্যদের চাইতে কম ভালো বোঝা, তারা কম বোঝে, তারা জানে ব্যবসা কোথায় করতে হয়, এবং সেটা ব্যাপারে তারা কিন্তু ইনসিস্টেন্ট, তারা সেটা নিশ্চিত করতে চায়। তবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি না হোক,
এবং সে কি কারণে হয় না তার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস আছে, কম্পিটিটিভনেস রিপোর্ট আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের, সেখানে পরিষ্কারভাবে বলা আছে কি কি কারণে হয় না। সেগুলোর দিকে আমাদের একটু মনোনিবেশ করা দরকার। কাজে আমরা যখন চীনাদেরকে আহ্বান করছি, এবং এটাও এই ভিজিটের একটা অন্যতম প্রায়োরিটি, যে চীনাদের কাছ থেকে আমরা বিনিয়োগ পাই কিনা, বিশেষ করে চট্টগ্রামে যে চীনাদের জন্য যে ইনভেস্টমেন্ট, যে স্পেশাল ইকোনমিক জোনটা বানিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তারা বিনিয়োগ করুক, এটা আমরা চাই। কিন্তু বিনিয়োগ তো বললেই হয়, তারা দেখবে এখানে অবস্থাটা কি আছে, বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে কিনা সেটা দেখবে, তারা দেখে তবে আসবে। আরো একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনি একটু আগে আলাপ হচ্ছিল, যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসাবে থাকুক, সেখানে যে কোনো ধরনের উগ্রবাদী চিন্তা ভাবনা কিন্তু চীনারা আমার ব্যক্তিগত পর্যায়ের আলাপ আলোচনায় তারা বারবার এই কথাটা বলার চেষ্টা করে। কাজেই আপনার স্থিতিশীল এবং একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্ট থাকুক, শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, যেটা ব্যবসাকে সহায়তা করে, সেটা কিন্তু চীনারাও চায়। কাজে আমাদের যতগুলো বন্ধু দেশ, আমাদের যত সহযোগী আমাদের আছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন পর্যন্ত, সকলেই কিন্তু বাংলাদেশকে এই শান্তিপূর্ণ পরিবেশ তৈরির জায়গাটাতে তারা বিশেষভাবে মনোযোগী। কাজেই আপনি তো ভিজিট বলবেন, যাই বলবেন, এগুলো কাগজে কলমে অনেক কিছু লেখা থাকবে, কিন্তু সেটাকে সার্থকভাবে যদি আপনি প্রয়োগে আনতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার সকলকে নিয়ে চলবার একটা ব্যবস্থা আপনাকে করতে হবে, বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হিসাবে দাঁড়াচ্ছে সেটারও কিন্তু প্রচেষ্টা। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। এই যে শান্তিপূর্ণ দেশ হিসেবে আমাদের দেখাতে হবে বা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে বিনিয়োগের স্বার্থে, এখানে যে নানান রকম আলোচনা যেটি ভারত বলছে, ভারতের সাথে সাথে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র বলছে, আমি জনাব হাসান ফেরদৌস আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে ইসলামিক উগ্রবাদ, ইসলামিক খেলাফত, টেরোরিস্ট, এই বিষয়গুলো বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হচ্ছে, দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ফোরামে কথা হচ্ছে বা দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, এতে আসলে কেমন প্রভাব আমাদের মানে এই শান্তিপূর্ণ যে জায়গাটার কথা বলছেন জনাব হুমায়ুন কবির বিনিয়োগের সাথে, তার উপর কেমন প্রভাব ফেলছে? এবং আপনার কাছে যে প্রশ্নটি আগের অংশে করে রেখেছিলাম সেটাও একসাথে করে রাখি, যুক্তরাষ্ট্র আসলে এদিকে কিভাবে দেখছে এই সফরকে? অন্য দেশের সঙ্গে তার পররাষ্ট্রনীতি কোন ভিত্তিতে ঠিক করে? একটাই ভিত্তি, জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট। আমার কি লাভ, কোনো অল্ট্রুইস্টিক আইডিয়া থেকে তারা করে না, কোনো মহৎ উদ্দেশ্য থেকে তারা করে না। তার বড় প্রমাণ রোহিঙ্গা ইস্যুটা। চায়না চাইলে বা আমেরিকা চাইলে অনেক আগে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারতাম, কেমন যদি সত্যি সত্যি চাইতো। তারা চায়নাই বলেই এখনো পর্যন্ত রোহিঙ্গা এবার ঝুলে আছে এভাবে, এবং ঝুলে থাকবেও, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমেরিকার কি লক্ষ্য বাংলাদেশে? বাংলাদেশ আমরা বলি বটে, আমরা ঢোল বাজাই বটে, আমরা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট আমরা নই। আমেরিকান জিওপলিটিক্যাল ম্যাপে আমরা অতটা গুরুত্বপূর্ণ অবস্থান নেই। আছে অবশ্যই আমরা বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে অবশ্যই আমাদের গুরুত্ব আছে, কিন্তু অতটা নয় যতটা আমরা বলতে ভালোবাসি। দুটো বেসিক ইন্টারেস্ট এখানে আমাদের। আমেরিকার কথা বলছি আমি। আমেরিকা চায় না যে বাংলাদেশে মৌলবাদ উত্থান ঘটুক। কারণটা স্পষ্ট, কারণ বাংলাদেশে মৌলবাদ উত্থান ঘটলে পুরো এই অঞ্চলটা বিপর্যস্ত হবে, এবং যার প্রতিক্রিয়া আলটিমেটলি পৌঁছবে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত, কেমন? আর 2 নম্বর, আমেরিকা চায় না যে বাংলাদেশে চীনের অনুপ্রবেশ ঘটুক। ওবামা আমল থেকে আমরা দেখেছি পিভট টু এশিয়া একটা তারা প্রোগ্রাম নিয়েছে। এশিয়া হয়ে পড়েছে আমেরিকার রাজনীতির মূল লক্ষ্য। একসময় ছিল পশ্চিম সোভিয়েত ইউনিয়ন এবং ভিজাভি পশ্চিম ইউরোপ, এখন আর না। 5 বছর আগে ও 4 বছর আগে আমরা দেখেছি সিআইএ এবং MI6 যৌথ রিপোর্ট দিয়েছে যে আমেরিকার বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে কোনটা? চায়না। শুধু মিলিটারি না, টেকনোলজিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি। ফলে চায়না ঠেকাও, এক মৌলবাদ ঠেকাও। এবং মজা হচ্ছে এই উভয় ক্ষেত্রে ভারতের সাথে আমেরিকার ইন্টারেস্টটা মিলে গেছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে, এটা আমি বলি সত্যি মিথ্যে ভিন্ন কথা, কিন্তু আমি অলওয়েজ বলি ভারত হচ্ছে আমেরিকার লোকাল এজেন্ট। আমেরিকান ফরেন পলিসি এক্সিকিউট করা হয় ভারতের মাধ্যমে। ভারতের স্বার্থ উপেক্ষা করে আমেরিকা কিছু করবে না। যদি আমরা জানি গত সরকারের সময় মনোমালিন্য হয়েছিল ভারতের সাথে যুক্তরাষ্ট্রের নীতিগতভাবে। ভারত চেয়েছিল হাসিনা সরকার থাকুক, আমেরিকা চেয়েছিল যে না, বাংলাদেশে একটা খেলার মাঠটা লেভেল প্লেইং ফিল্ড হোক, সবাই যোগদান করুক,
যে জিতবে সেই ক্ষমতায় আসবে। ভারত বলছে না না না, আমার দরকার হাসিনাকে, ফলে হাসিনাকেই তারা সমর্থন করে গেছে। এইখানে একটা মতভেদ ছিল, আদারওয়াইজ ভারত এবং আমেরিকার মধ্যে কোনো মৌলিক মতভেদ নেই। এই মুহূর্তে আপনারা কি দেখছেন? যদি আপনারা ইন্টারনেট সবাই দেখি, আমরা কি দেখি ইন্টারনেটে? ইন্টারনেট ছয়লাভ হয়ে গেছে যে তুলসী গ্যাবার্ড ডোনাল্ড ট্রাম্প কি কঠিন বার্তা দিয়েছেন বর্তমান সরকারের কাছে। কি বার্তা দিয়েছেন? আগামীকালই গণেশ উল্টে যাবে, এ কথা শুনেছি, আমি পড়েছি আমরা, আগামীকালই এই সরকারের পতন হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব নাখোশ। তুলসী গ্যাবার্ড ভারতে এসছেন এবং বলেছেন বাংলাদেশকে তিনি দেখে নেবেন। সম্পূর্ণ বাজে কথা। এমন কোনো কথা তারা বলেননি যা কিনা আমেরিকান এস্টাবলিশ ফরেন পলিসির বাইরে কিছু। তুলসী কি বলেছেন? ভারতে দুটো জিনিস বলেছেন তিনি। এক, এটা আমাদের লং স্ট্যান্ডিং পলিসি যে আমরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন লক্ষ্য করছি এবং তার প্রতিবাদ সমালোচনা করছি। প্রায় একই সময়ে, লিটারেলি এই সপ্তাহে আমেরিকা থেকে রিপোর্ট এসছে কি যে ভারতে ভারতীয় সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে একই সময়ে। তারপরে এটা আমেরিকার নিষিদ্ধ করারও একটা আহ্বান এসেছে, সেটা অন্য কারণে, তার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। রটা এসছে বিকজ আমেরিকার ইন্টারনাল পলিটিক্স হস্তক্ষেপ করেছে এবং ভারত, কানাডা এবং আমেরিকায় তারা শিখ সেপারেটদেরকে হত্যার চেষ্টা করছে, সেটা ভিন্ন। কিন্তু সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, ভারতেও হচ্ছে, এবং যেখানেই হবে, বিশ্ব যেখানেই হবে, আমেরিকা তার সমালোচনা করবে। তারা প্রতি বছর রিপোর্ট করে মাইনরিটি রাইটস, প্রতি বছরে একটা হিউম্যান রাইটস রিপোর্ট তারা স্টেট ডিপার্টমেন্ট থেকে করে, তাতে তারা সমানভাবে বাংলাদেশ সমালোচনা করে, ভারতকেও করে। ট্রাম্প সাহেব যখন বললেন যে কোনো ডিপ স্টেট নেই, তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন আমাদেরকে যারা খুব অপেক্ষায় ছিলেন ডিপ স্টেটের ষড়যন্ত্রে, যে না, কোনো ডিপ স্টেট নেই। তারপরে কিন্তু প্রোপাগান্ডা থেমে নেই। এখন যেটা বললাম, আমেরিকা কি চায়, কোনো ফরেন পলিসি কিন্তু অবজেক্টিভ কিন্তু ড্রামাটিক্যালি পরিবর্তন ঘটেনি ভিজাভি বাংলাদেশ। কেমন লক্ষ্য করেছেন কি? গত সপ্তাহে ভারত বাংলাদেশ সফর করে গেল কে? প্যাসিফিক কমান্ডের নাম্বার 2 জেনারেল জোয়েল ব্রাউন। কেমন? এবং তিনি কি বললেন? দুটো কথা বলেছেন। তিনটে কথা। এক, আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতর সম্পর্ক চাই, সামরিক, অর্থনৈতিক, মূলত সামরিক সামরিক বাহিনীর লোক। 2 নম্বর, আমরা ট্রেনিং তোমাদের দেবো। আর 3rd, তোমরা আমাদের অস্ত্র কেনো। এই কোনোটাই কিন্তু ইউনূস সরকারকে বা বাংলাদেশ সরকারকে ফেলে দেওয়ার কোনো মেসেজ সেখানে নেই। আর লক্ষ্য করেন 26শে মার্চ উপলক্ষে কি বার্তাটা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব? কি বার্তা পাঠিয়েছেন? আমরা আমাদের সম্পর্ককে গভীরতর করতে চাই, আমাদের সম্পর্কটা ঐতিহ্যিক সম্পর্ক এবং এটাকে আমরা গভীরতর করতে চাই। আমি আরেকটু শুনি জনাব হাসান ফেরদৌস একটা বিরতি নিয়ে এসে এই গভীরতর সম্পর্ক করতে চায়, তার জন্য আসলে কিছু করা হচ্ছে কিনা এই প্রসঙ্গটা আপনার কাছেই আমি ফিরবো জনাব হাসান ফেরদৌস, এবং আপনি রোহিঙ্গা প্রসঙ্গটা বলছিলেন, সেই প্রসঙ্গেও একটু আপনাদের তিনজনের কাছ থেকে শেষ অংশে শুনবার চেষ্টা করবো। ফিরছি বিরতির পর দুরালাপে। ফিরলাম দুরালাপে। আমি জনাব হাসান ফেরদৌস আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে চীনের সফরকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখবে, বা চীনকে বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্র বন্ধু বলাটা আসলে কেমন, এবং সাথে সাথে সেই প্রসঙ্গে আপনি বলছিলেন সেই প্রসঙ্গটা শেষ করবেন, এবং সাথে সাথে এটি একটু রোহিঙ্গাদের প্রসঙ্গটা আপনি বলছেন আরো ঝুলে থাকার কথা, আরো ঝুলে থাকবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে সামনের রোজার ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি নিয়ে বলি, এই সরকার মাত্র ক্ষমতায় এসছে, সব প্রশ্নে তারা এখনো মুছিয়ে উঠতে পারেনি। তাদের প্রাইমারি আগ্রহী মুহূর্তে অভ্যন্তরীণ, এটা একটা। আর ইউরোপের সঙ্গে তার সম্পর্ক, ইউরোপ বলতে বোঝাচ্ছে রাশিয়া ভিজাভি ওয়েস্ট ইউরোপ এবং নেটো আটলান্টিক জোট, যেটা আমরা দেখতে পাচ্ছি একটা জটিল সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থায় আমার মনে হয় না যে এই মুহূর্তে তারা কোনো রকমের বাংলাদেশ প্রশ্নে সুনির্দিষ্ট কোনো নীতি ফর্মুলেট করেছে যা কিনা আগের নীতি থেকে ভিন্ন। আমার চোখে পড়েনি এবং আমি এই মুহূর্তে এটা এক্সপেক্ট করছি না। আমি আগে বলেছি যে আমাদের নীতির সঙ্গে আমেরিকার নীতি বাংলাদেশ প্রশ্নে বহুলাংশে ভারতের সঙ্গে কোঅর্ডিনেট করে করা হবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এটা একটা। অন রোহিঙ্গা ব্যাপারটা অনেক বেশি জটিল একাধিক কারণে। ভুলটা আমরা করেছি, দরজা খুলে দিয়ে 10 লাখ লোককে নিয়ে এসেছি এবং এরা ক্রমান্বয়ে আমাদের সমাজের সঙ্গে ইন্টিগ্রেট হয়ে পড়ছে। অনেক লোক শহরের বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে পড়েছে। আর আমরা যেটা করেছি, হুমান ভাই আমার ভালো বলতে পারবেন, এদেরকে আমরা আজ পর্যন্ত রেফিউজি স্ট্যাটাস দেইনি। এটা স্ট্র্যান্ডেড পিপল। এদের রেফিউজি স্ট্যাটাস থাকলে এই প্রবলেমটা ভিন্ন মণ্ডিত, এটা একটা ব্যাপার। 2 নম্বর, আমরা ধরে নিয়েছি যে জাতিসংঘ আমাদের
বড় ভাই, সে আমাদের সলভ করবে। মনে আছে আমাদের নিউ ইয়র্কের যিনি অ্যাম্বাসেডর ছিলেন মাসুদ মোমেন সাহেব, তিনি আমাকে বলেছেন যে আমরা উইল বি গাইডেড বাই দ্য ইউএন। ইউএন হচ্ছে একটা ছোট জগন্নাথ। আমি ইউএন এ কাজ করেছি বলে আমি স্পষ্ট করে বলছি, ছোট জগন্নাথ। মাঝে মধ্যে কিছু পয়সা দেওয়া ছাড়া আর স্টেটমেন্ট দেওয়া ছাড়া এর করার কিচ্ছু নেই। কারণ ইউএন মেম্বার স্টেটদের উইলটাকে ইমপ্লিমেন্ট করে, আর মেম্বার স্টেটদের উইলটা এই মুহূর্তে কি? যদি পারো বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দাও, লেট দেম হ্যান্ডেল ইট। কারণ নাইদার চায়না নর ইউএসএ এই মুহূর্তে কমিটেড টু সলভিং দ্য ইস্যু। অনেক ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। আমি ডক্টর ইমতিয়াজ, আপনিও কি মনে করেন, মানে দুটো বিষয় আপনার কাছ থেকেও একটু এটাও জানতে চাই, ঝুলে থাকবে কি রোহিঙ্গা বিষয়, নাকি যেটি ডক্টর ইউনুস বললেন আগামী বছর মিয়ানমারে চলে যাবে, কি হবে? না, এত তাড়াতাড়ি চলে যাওয়া সম্ভব না, এটা না বোঝার কোনো কারণ নেই। তবে হাসান ভাইয়ের সাথে আমি একমত যে এটা বাংলাদেশেরই পথ বার করতে হবে। এটা জাতিসংঘের উপর নির্ভর করে হবে না। মনে রাখতে হবে জাতিসংঘ একটা কি বলা হয় ইন্টারগভর্নমেন্টাল একটা এজেন্সি, এবং সেখানে যারা পার্মানেন্ট মেম্বার তাদের একটা বড় ভূমিকা থাকে। তো এখানে পার্মানেন্ট মেম্বার বাদ দিয়ে সম্ভব না। তো সেখানে চীন স্বাভাবিকভাবে বড় আকারে একটা প্লেয়ার, তারপরে যুক্তরাষ্ট্র একটা বড় আকারে প্লেয়ার, এবং যেহেতু এই অঞ্চলে হচ্ছে সেই কারণে ভারতও, যদিও সে পার্মানেন্ট মেম্বার না, কিন্তু ভারতেরও একটা কি বলা হয় ভূমিকা থাকবে ভবিষ্যতে। কিন্তু কাজটা আমাদেরই করতে হবে। সেখানে আউট অফ বক্স চিন্তা ভাবনা শুরু করা দরকার। যেহেতু 7 বছর হয়ে গেছে, এমন একটা অ্যাপ্রোচ বার করা দরকার যেটা মিয়ানমার, তাতমাদো এবং আরাকান আর্মি তারা মনে করবে যে তাদেরও লাভ হবে এই 1.3 মিলিয়ন লোকদের যদি ফেরত নেয়। সেই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। এখনো হোমওয়ার্ক ট্র্যাক 2 লেভেলে বেশ কিছু কাজ হচ্ছে। তবে সেই জিনিসটা দেখা দরকার যে কোন অ্যাপ্রোচে আরাকান আর্মি এবং তাতমাদো, কারণ শেষ বিচারে কিন্তু তাদের সম্মতি লাগবে। যতক্ষণ তাতমাদো আর আরাকান আর্মি তাদের সম্মতি যদি না থাকে, তাহলে কিন্তু এই রিপ্যাট্রিয়েশন হবে না। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। জনাব হুমায়ুন কবির, রোহিঙ্গা ইস্যুতে মানে চীনের ইস্যুতে চীন কি এখানে কোনো সাহায্য করবে? চীন বলেছে যে সহযোগিতা, আবারও এই রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার কথাই বলছে। সহযোগিতার কথা বলছে, কিন্তু তারা ফ্রেন্ডলি কনসালটেশনের কথা বলছে মিয়ানমারের সাথে। তারা কিন্তু এখানে ট্রাইল্যাটারাল যে ফ্রেমওয়ার্কটা আছে তার কোনো মেনশন কিন্তু এখানে নাই। কারণ তারা কিন্তু ট্রাইল্যাটারালি গত 4-5 বছর ধরে আমরা ট্রাইল্যাটারাল কোলাবোরেশনটাই করছিলাম, এবং সেখানে চায়নার একটা দায় থাকে। কারণ চায়না যেহেতু একটা পার্টনার ত্রিপক্ষীয় এই কথাবার্তার মধ্যে, এখানে কিন্তু সেটার কোনো উল্লেখ দেখছি না। তারা সাপোর্ট করবে, কিন্তু তারা মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে ফ্রেন্ডলি কনসালটেশনের মধ্যে দিয়ে এটা সমাধান চায়। কাজে এখানে আমি আরো একটু জোরালো অবস্থান চীনের হলে ভালো হতে বলে মনে করি। তবে আমার দুজন আমাদের যারা মানে সহ আলোচক আছেন, সম্মানিত সহ আলোচক, তাদের সাথে একমত যে আমরা এখনকার বাস্তবতা, এখন যে পরিস্থিতিতে এসছে, সেখানে বাংলাদেশকেই অনেক বেশি সৃজনশীলভাবে চিন্তা করতে হবে। কাজেই মানে আমরা সচরাচর যে কাঠামোর মধ্যে কাজ করি তার বাইরে গিয়ে আরেকটু সৃজনশীল কিভাবে কাজ করতে পারি দায়িত্ব নিয়ে, সে কাজটা আমাদের এখন করার চিন্তা ভাবনা। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, ডক্টর ইমতিয়াজ এবং হাসান ফেরদৌস, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য বিদায় দুরালাপ থেকে।